মাল্যদান করছেন মেঘনাথ কর্মকার। হ্যালো, এই যে শুরু হয়েছে। হ্যাঁ জলদি মানে মাল্যদান হচ্ছে। 8:45 শুরু হয়ে যাবে। কাল এসো, কাল কীর্তন কে আসছে কীর্তনে? স্বপন কুমার ঝা। আমরা ঘরে হচ্ছে সুবিধা দিয়েছি, টিকিট দিয়েছি এরপর মাল্যদান করছেন দুর্গাদাস মাঝি। অসুবিধা নেই, কাল মানুষ পড়া মানুষ তো। হ্যাঁ ও এরপর উপস্থিত মঞ্চে উপস্থিত প্রত্যেকে পরপর পুষ্পদান করছেন। নমস্কার। প্রথমে রাধামাধবপুর যাত্রা কমিটির পক্ষ থেকে আজকের যাত্রাপালায় উপস্থিত দর্শকগণের সকলকে জানাই স্নেহ প্রীতি ও ভালোবাসা। বড়দের জানাই প্রণাম। আজকের দিনটি রাধামাধবপুরের সমস্ত গ্রামবাসীর কাছে বড় খুশি ও আনন্দের। তবু আমরা যারা যাত্রা অভিনয় করছি বা এই অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি, তাদের কাছে আজকের দিনটি যেমন আনন্দের তেমনি আবার নিরানন্দের, দুঃখের। কারণ এবছর আমরা হারিয়েছি আমাদের পুরানো যাত্রাভিনেতা স্বর্গীয় হরিদাস মাঝি মহাশয়কে। তিনি পুরনো দিনে একজন বড় মাপের যাত্রাভিনেতা ছিলেন। অনেক যাত্রাপালায় তার অনবদ্য অভিনয় আমরা দেখেছি। এছাড়াও তিনি আমাদের অনেক যাত্রাপালাতে নির্দেশনার ও পরিচালনার ভূমিকাও পালন করেছিলেন। সম্পূর্ণ সুস্থ শরীর থাকা সত্ত্বেও তিনি হঠাৎ গত 25শে পৌষ 1431 সালের রাত্রে চিরদিনের মতো আমাদের ছেড়ে পরলোকে গমন করেছেন। আমরা রাধামাধবপুর গ্রামের প্রত্যেকেই এটা বিশ্বাস করতে পারিনি যতক্ষণ না ঘটনা সত্য বলে প্রমাণিত হল। এতে আমাদের রাধামাধবপুরের যাত্রা জগতের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবককে। তাই আজকে যাত্রাপালাটি আমরা স্বর্গীয় হরিদাস মাঝির স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করলাম। উপস্থিত সকলে ওনার আত্মার শান্তির কামনার্থে 1 মিনিট উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করুন। সকলের কাছে আমার অনুরোধ, একটু উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করুন। সকলে একটু সময় শুরু হচ্ছে এখন। নমস্কার। এরপর আপনারা বসুন। এরপর আসুন আমরা সকলে দুঃখ ভুলে উপভোগ করি এবছরের যাত্রাপালা বাবা মায়ের শেষ ঠিকানা।
বুড়া বাবার আশীর্বাদ পাথরে করে এবং সর্বোপরি রাধা মাধব প্রাণ দেবীর চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে উত্তরপ্রদেশের মা শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আমরা শুরু করতে চলেছি কানন কুমার মাইতি রচিত এক শিহরণ জাগানো বর্তমান সময় উপযোগী ও অতি সাধারণ সামাজিক যাত্রা পালা বাবা মায়ের শেষ ঠিকানা। অনুষ্ঠিত হতে চলে যাত্রা পালাটির পরিচালনায় রাধা মাধব সাধ্য সর্বনা কানন কুমার মাইতি সুর সংযোজনায় দীনবন্ধু কর্মকার আরো সজ্জা বাদ্য সংযোজনা এবং রূপসজ্জায় আশীর্বাদ প্রেস হাউস রঘুনাথপুর রাধামাধবপুর গ্রামের প্রতিটি পরিবার এবং নির্দেশনায় মেঘনাথ কর্মকার উপস্থাপনায় পুরুষ চরিত্রে মানব কর্মকার আশিস মাঝি কালু কর্মকার সংসারাম কর্মকার সোমনাথ কর্মকার উধর কর্মকার নবাগত দীনবন্ধু কর্মকার বল্টু মাঝি দীপক কর্মকার এবং সকলেরই জানা পুরাতন অভিনেতা দীনবন্ধু কর্মকার এবং স্ত্রী চরিত্রে অভিনয় করছেন মিস কবিতা মিস সবিতা শেফালি এবং মিস মৌমিতা। যাত্রাপালাটির ভূমিকা হিসাবে বলা যায় যে ভূমে গরিয়সী মাতা স্বর্গাচতর পিতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গারোপী গরিয়সী এ কথা আমরা সকলেই জানি। তবু দেখুন শিক্ষার অপব্যবহার মানবিক মূল্যবোধের অবক্ষয় মনুষ্যত্বের গোটা ঘোড়া রাশের উপর প্রতিষ্ঠিত সমাজের আদর্শবাদ শিক্ষক প্রভাত রায় চেয়েছিলেন সমাজের আর সকলের সঙ্গে নিজের দিন ছেড়ে গিয়ে এমন আদর্শবান করে গড়ে তুলতে যাতে সকলকে বলতে পারেন যে তিনি তাদের জীবন পাঠশালার শিক্ষক। কিন্তু কম নিষ্ঠুর তাই সৎ সুন্দর বড় ছেলে জয়দীপ নিজের স্ত্রী কর্তৃক লাঞ্ছিত বাবা মা সঠিক ঠিকানা দিতে ব্যর্থ হয় হারিয়েছে মেজ ছেলে ঝুলি তৈল অর্থ ছোট ছেলে তৈরি বাবা মায়ের মনের আশা জানলেও প্রেমিকা শিক্ষার বাবার মানুষকে দাসত্ব চক্রান্তে ভুল হয়। তারপর কালের নিয়মে সবাই ঘোষণা করছে বাবা মায়ের কোথায় হবে শেষ ঠিকানা। গরিবের শিক্ষা কি প্রদীপ বিধির জন্য হয় তার অর্থ পিশাচ পুলিশের শেষ পরিণতি কি কেউই সাধারণ সিং কালু সরকার তার মৃত শিশুতে করেছিল কিভাবে এসবের আপনারাই বলবেন। তাই তো বলছি প্রতিটি বাবা মা সকলে আমরা না খেয়ে পড়ে ছেলে মেয়েদের করছি অনেক বড় তাই কিনা যাত্রাপালার মাধ্যমে দেখুন তুমি এখানে দাঁড়াও দাদা, আমি ওই গঙ্গার জলে বৌদির অস্থি ভাসিয়ে তর্পণ করে আসছি। হ্যাঁ যা ভাই,
আমার পার্বতী ওকালে চলে গিয়ে আমাদের একমাত্র শিশু সন্তান ভাস্করকে তার মুখাগ্নি করার সুযোগটুকু দিল না। তাই সেই দায়িত্ব তুই পালন কর যুধিষ্ঠির। কথা বলছো কেন দাদা? রাস্তা থেকে তুলে এনে কাকা বাবু আমাকে সন্তান স্নেহ মানুষ করেছিলেন যুধিষ্ঠির। সেই ছোট্ট থেকে আমি জেনে এসেছি শুধু ওই কাকা বাবুর নয়, তুমিও আমার অন্নদাতা পিতা। সেই জন্যই তো আমার বিজনেসের পাওয়াটা বেটে নেই আমি তোর হাতে তুলে দিয়েছি। তোর পরিচয় তুই শুধু আমার একমাত্র ভাই। যা ভাই, তোর দায়িত্ব। এই যে যাচ্ছি দাদা, যাচ্ছি। হে মা গঙ্গা, তুমি আমার বৌদির আত্মাকে শান্তি দাও, শান্তি দাও। মা গো, কেউ আসে তোমার বুকে খুশিতে অবগাহন করে পুণ্য সঞ্চয় করতে, আমার কেউ আছে আমার মতো চোখের জল ফেলে তোমার শোকের গতি বাড়িয়ে দিতে। এত কিছু দেখেও কি তোমার মন একটু কষ্ট করে না মা? তুমি কি চিরকাল এমনি ভাবে নীরবে নিঃশব্দে পুণ্য গঙ্গা হয়ে বয়ে যাবে? এই সংসারে কেউ আসে কেউ যায় ফিরে, সে কেন যেতে তো হবে, কিন্তু যুধিষ্ঠির আমার ভাস্কর ওর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে আমার বিয়ে করতে হবে না। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। ভেবে দেখো দাদা, আমরা দুজনে তো বিজনেসের কাজে ব্যস্ত থাকবো, তাহলে কেউ দেখাশোনার দায়িত্ব পালন করবে না। তা হয় না যুধিষ্ঠির, আমার পার্বতীর আত্মত্যাগের কথা ভুলে গিয়ে স্বার্থপরের মতো বিয়ে করে আমার ভাস্করের দায়িত্ব কোনো সৎ ভাইয়ের হাতে তুলে দিতে পারবো না। কিন্তু দাদা, কিন্তু নয়, কারণ আমি জানি এই দেশের 99% জন সৎ মা তার সব ছেলের প্রতি সৎ ব্যবহার করে না।
তাহলে ভাস্করের ভবিষ্যৎ কেন আমি তোর হাতে তুলে দেব? আমার হাতে? হ্যাঁ। তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি। আগামী মাসেই তোর বিয়ে দিয়ে সেই রূপুর বৌমার হাতে তুলে দেব আমার ভাস্করের দায়িত্ব। কিরে কিরে, তোরা কি আমায় ফিরিয়ে দিবি? তোরা কি আমার পারবি না আমার এই ভাস্করের দায়িত্ব নিতে? তাহলে দাদা আমি পথ থেকে ঘুরিয়ে আনা এক সহায় সম্বলহীন মানুষ, তোমার মতো কল্প তরুর ছায়ায় আজ আমি আছি ঠিকই, তাই বলে গুরু দায়িত্ব পালন করার জন্য তোকে আমি সর্বশক্তিমান করে তুলবো। আমার সম্পত্তির অর্ধেকটা আমি আজই তোর নামে লিখে দেব। এই সামান্য আমার যে সম্পত্তি দোষে দাদা, তাহলে বল বল ভাই বল বল, তুই কি চাস তুই বল। আমার খবর সমস্ত সম্পত্তি আমার চাই। কি বল? আমি কলির যুধিষ্ঠির, আমি সত্যি করে আমার চাওয়ার শেষ নেই। আমি স্বীকার করবো গন্ডার, কি বলছিস তুই? তুই কি ভুলে গেছিস কি আমি আমার অন্নদাতা, আমার জীবনের ভগবান? তাই যদি মনে করিস শুধু আমি নই, শুধু আমি নয়, তাকে দেখো, তাকে দেখায় বর্তমান সমাজ ব্যবস্থা থেকে এই সমাজের সিংহ আমার মানুষ আজ উপকারের ঋণ স্বীকার করে না। তাহলে তুই কি আমাদের অন্নদাতার বুকে ছুরি বসাতে তাদের কোনো হাত কাঁপে না? বৃদ্ধ অসহায় বাবা মা এই সমাজের বুকে খুঁজে বেড়ায় শেষ ঠিকানা। তুই কি আমাদের এই পৃথিবীর লীলাকে আমি চিরতরে শান্ত করে দেব। কি ভুলে গেছি রাস্তায় পথের ধারে কুকুরের মুখ থেকে রুটি কিনে খাচ্ছিলি, সেখান থেকে আমার বাবা তোকে প্রায় নগ্ন অবস্থায় তুলে নিয়ে আসে। তারপর আমার ছোট্ট ভাই হিসাবে মানুষ করে একদিন বাবা হাতে থেকে মারা যায়। তারপর থেকে তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি যে তুই আমার নিজের ভাই নয়। আমি তোকে দুর্বল করতে চাইনি রে ভাই, আমি শুধু বলতে চাই আমাদের সেই দিনের প্রতিদান যদি এই হয়, তাহলে তাহলে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। বিনিময়ে 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 আমাদের দুজনকে শুধু বাঁচতে দে ভাই, বাঁচতে দে। না, শেষ আমি রাখবো না। আমি তোকে কথা দিচ্ছি ভাই, এখান থেকে দূরে অনেক দূরে চলে যাবো। কোনদিন আর তোর সামনে এসে দাঁড়াবো না রে ভাই, দাঁড়াবো না। শঙ্কর নারায়ণ চৌধুরী যুগে সারা পৃথিবীটা 1 ঘন্টায় ঘুরে আসা যায়। সুতরাং দুর্বলের পৃথিবীতে একটা সৈন্য আছে ওই বড়লোকে, আর আমি তোমাকে সেই বড়লোকেই পাঠিয়ে দিলাম। তাড়াতাড়ি স্নান সেরে না করো না, মনে হচ্ছে শৈতানদের কালো এই পূর্ণ তো গঙ্গা তীর্থ নিষ্ক্রিয়তা দেয়নি। দেখো দেখো, মনে একটা লোক পুরো উপরে আছে। চোখ ওদিকে তাকিয়ে না, তুমি এমন ভাবে শান্ত যেন তুমি কিছুই দেখোনি আর কোনো কিছু শোনোনি। তার মানে এই বড় প্রকাশ্য দিনের বেলায় লোকের মাঝে একটা মানুষ খুঁড়ে পড়ে থাকবে। বলো না, যে দেশে শান্তি রক্ষক পুলিশই সাধারণ মানুষকে খুন করে মাটিতে পুঁতে দিতে গিয়ে লাশ লাভ করে, সে দেশের দুষ্কৃতীরা যে প্রকাশ্যে খুন করবে, এতে অবাক হওয়ার কি আছে? ওই তো হাজার হাজার মানুষ ইসলামের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, এদিকে কোনো প্রতিবাদ করবে না। না, কারণ প্রতিবাদ শব্দটাই এই দেশে অচল হয়ে গেছে। কেউ অন্যায় প্রতিবাদ করলে তার অবস্থা হবে সার্জেন্ট বাবুর মতো। যদি পুলিশ তাকে উগ্রপন্থী বা মাওবাদীকে গ্রেপ্তার করবে, তার যে ওসব ঝামেলা না গিয়ে তাদের স্নানটা সেরে এখান থেকে চলে যাবে আমাদের বুদ্ধিমানের কাজ হবে। আর শেষ এবারে বিশ্ববিদ্যালয়ের চারাটাকে আর অপারেটর
পণ্ডিত বলে আমি অমর চৌধুরী ট্রাক ইন্ডাস্ট্রির মালিক। এই চিন্তা না না না, আমি আমার বংশের প্রতি একমাত্র শিশু পুত্র ভাস্করকে কিছুতেই কিছুতেই কখনো ভুলে দেব না, কিছুতেই না। তাই বলে রোগের লেশ আর শত্রুর শেষ রাখতে নেই। তাই আমি এই করে তোকে শেষ করে দিয়ে তুই আমার যে দেখো সম্রাট নারায়ণ চৌধুরী, তোমার বংশের একমাত্র প্রতীক এই শিশুকে আমি ভয়ঙ্কর গঙ্গার জলে নিষ্প্রদীপ করে দিলাম। কি হলো বললাম কি? আমি লক্ষ্য করেছিলাম গো, আমি লক্ষ্য করেছিলাম। তাই তো মা গঙ্গার কৃপায় সে এখন আমার ঘরে। আস্তে কথা বলো, বললে শয়তান জানতে পারলে ওকে তো মারবে, তার সঙ্গে আমাদেরকে শেষ করে দেবে। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। মা মা তুমি আমার একমাত্র পুত্রকে রক্ষা করো মা, রক্ষা করো। সর্বগ্রাসী গঙ্গা তোমার বংশের প্রদীপকে নিষ্প্রদীপ করে দিয়েছে। এবার এখানে পড়ে হাহাকার করতে করতে তোমার গঙ্গা কাঁপতে হোক। আমি চললাম তোমার সুখের সাম্রাজ্যের সম্রাট হয়ে এই সাম্রাজ্যটাকে আমি এবার হাত দিব।
সত্যি রে বলতো আই মিন খবর শিক্ষিত মেয়ে হয়ে এইসব রুটিন কথা বলে তুমি তোমার নিজের খবর নিজেই করো। জয়দীপ, জয়দীপ, শোনো, তোমার মায়ের খাওয়ার ওষুধের মহোদয় কাঁদবে সেদিন তুমিও মানে তোমার মুখেও হবে আমার মতো কথা। না বলে ভাত দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর যদি না পারো বলে দাও, আমরা আগে অফিসে চলে যাচ্ছি। দিচ্ছি। তবে শোনো, একটা কথা বলে রাখছি, কি হবে 4-5 অফিস করে দিনরাত পুরো কষ্ট পরিশ্রম করে শুধু একবার শুয়োরের পাল ভোজন করানো। আর মানে তুমি বলতে চাও আমার ভাই বাবা ভাই এরা তো জোরের মাল। তাছাড়া আর কি, মানে তাদেরও বাজারে দাম আছে। ওই শুয়োর যদি বাজারে বিক্রি করা হয় তবু কিছু পয়সা পাওয়া যায়, কিন্তু এরা হচ্ছে শুয়োরের অধম। তুমি আমাকে কি কথা বলতে যাচ্ছ? মারছো, মারো, তবে আমাকে মেরে শেষ করে ফেললো আমি তার সারা চিৎকার করে বলবো। আরে তোমার মুখটা আমি কিরকম বলতে পারবো? হ্যাঁ, আমি কিন্তু তোর কাছে এত আশা করিনি বাবা। আমার ছেলে তুই কি না সংসারের লক্ষ্মীর গায়ে হাত তুলে বংশের মুখে তুই কালি ব্যবহার করেছিস, কিন্তু তোর বাবা, অপরাধ তোমার অযোগ্য। কিন্তু বাবা আপনি একতরফা বিচার করছেন। আপনি কি জানেন যে আপনার লক্ষ্মীপতি বাবা কি বলেছে আর কি বলবে তা আমার জানার প্রয়োজন নেই বাবা। আমি শুধু জানি থাক, দয়া করে আপনার জানাটা আর না বললেও চলবে, কারণ আপনার মতো মানুষের মনের কথা বুঝতে আমার বাকি নেই। বাবা কি বলছো তুমি? ঠিকই বলছি, কারণ মারবার জন্য ছেলেকে লেলিয়ে দিয়ে ওই মেকি দারুটা অন্য কোথাও দেখাবেন, আমার সামনে নয়। আমার সামনে দাঁড়িয়ে এ কথা বলতে তোর জিভটা কেঁপে উঠলো না? তুই না ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট। তার জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি বাবা, কিন্তু এটা তো মিথ্যা নয় যে অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোই সমান অপরাধ। তুইও আমায় জ্ঞান দিচ্ছিস জয়দীপ। এটা কেন নয় বাবা, শিক্ষিত রুচিহীন পরিবারের মেয়ে হয়েও আপনার ওই বাবা এ সংসারে যে ব্যবহার করছে তারপরেও তোর চুপ করে থাকা উচিত, কারণ বিক্রম শিক্ষার অন্ধকার ঘর মানুষকে যখন হাত ছাড়া যায় তখন শত সুশিক্ষিত ভাই তাকে সে পথ থেকে ফিরে আনতে পারে না বাবা। আর আপনাকে মস্করি করতে হবে না বাবা কারণ সারাটা জীবন তো মাস্টারি করেছেন, ওই স্কুলে জ্ঞানের বলিয়া উঠেছেন বলে তাতে ছাত্রদের কি উন্নতি হয়েছে শুনি? কি উন্নতি হয়েছে? এখন বলে সংসারে ঢুকে জ্ঞানের বলি ঝাড়ছেন। যদি বাঁচানো তো বলে তোমাকে আমি কি করবে? মারবে, এই তো এটা নতুন কথা কি? তবে শোনো, তার আগে আমার একটা কথা শুনে রাখো। তার আগে তোমার ওই মাস্টারি বাবাকে তুমি জিজ্ঞাসা করো। সারা জীবন মাস্টারি হইও আজ পর্যন্ত ওই ভিখারির দশা কেন? ঠিক বলেছো বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। সত্যি আজ উনি পথের ভিখারি, কারণ 3-3টে ছেলেকে উপযুক্ত করে মানুষ করে তুলতে গিয়ে কি যে মানুষ করে গড়ে তুলেছেন তা তো দু চোখে দেখতেই পাচ্ছি। আমার বাপের সুপুত্র আর আমার মায়ের সুসন্তান। শোনো মা, কি গড়েছ? একজন মানে দুইজনকে বেকার বাউন্ডলে আর একজন ভালো চাকরে। তোমার স্বামী যাকে নিয়ে তুমি গর্ববোধ করতে হ্যাঁ, গর্বে তো আমার মুখটা সাত ফুলে উঠেছে। এমন বাপের সুসন্তান আর এমন মায়ের সুপুত্র খুব ভারতে দুটি মিলবে। কোথায় তা তো আমি জানি বৌমা। থাক সে কথা। জয়দীপ, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে। আয় বাবা আয়, আমি তোকে এক্ষুনি ভাত দিচ্ছি, আয়। না মা, এখন আর ভাত খাবো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। হোক,
হোক তবু তো খেয়ে যাবি, তুই জানিস না? তুই না খেয়ে গেলে তোর মা সারাদিন না খেয়ে থাকবে। বেশ, তাহলে এসো মা, দেরি হলেও আমি ভাত খেয়ে অফিসে যাবো। আসছি বাবা। আয় বাবা। তাড়াতাড়ি এসো। হ্যাঁ চল বাবা চল, আমি এক্ষুনি না যাবেন না, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ আপনি যাবেন না, কারণ এখনই তো ছেলের কাছে গিয়ে বসে বসে বৌমার নামে কানে বিষ ঢালবেন, তাই হাত দিতে আমি যাচ্ছি। আমি বলে বাবা, তুমি কি বলে? আমি আমার ছেলের কানে বিষ ঢেলে এই সংসারটাকে বিষময় করে তুলবো, এখন তুমি ভাবতে পারলে বলে না? পারবো না বলে কেন পারবো না? যে মা হয়ে ছেলেকে ওষুধ খাইয়ে বসে রাখতে চাই, তার মতো পুরোকিনীর মা এই জগতের ভারতে দুটি মিলবে না। তাই বলছি, আপনার মতো কুহকিনীর মাকে বিশ্বাস করে বিষাক্ত বক্ষ সবকে নিয়ে আমি খেলা করতে চাই না, চাই না, চাই না। ও ভগবান, ও গো, ও গো সন্তান প্রসবিনী মায়ের দল, তোমরা সবাই কানে আঙুল দাও, এখনো তোমাদের কর্ণ কুহরে যেন প্রবেশ না করে, যেন প্রবেশ না করে। চুপ করো করোনা, চুপ করো। কাকে শোনাচ্ছ তোমার এই মর্মবেদনা? কেউ শুনবে না, কারণ প্রতিটি সংসারকে যে ওই একই ঘুমে পোকায় পুরে পুরে খায়। ও গো, এর কি কোনো পরিবর্তন হবে না? না। কিন্তু এটা তাই করে না। আমরা হ্যাঁ, আমরা পিতা মাতা হয়ে আদর্শ সন্তান তৈরি কারিগর হতে পারি না। শিক্ষক হয়ে ছাত্র ছাত্রীকে ভুল শিক্ষায় শিক্ষিত করছি। আমাদের সেই ভুলের মাসল, পাপের ফসল আমরা ছাড়া কে ভোগ করবো? দেখো না, তোমার এই ধারণা সত্য নয় গো, কারণ বৌমা মানে ভুল বুঝতে পারে, তোমাদের সন্তানেরা যে বৌমা তোমাকে ভুল বুঝতে পারে, সে তোমার সন্তানকে ভুল বুঝতে পারবে না। কারণ তখন তাপে কি করতে বেশি সময় লাগে না। এই বিশ্বাস আমার নির্ভুল। তাহলে ওমা, তাহলে আমাদের মতো বৃদ্ধ অসহায় বাবা মায়েদের শেষ ঠিকানা কোথায়? আমরা কি সারা জীবন এই সংসার সাগর মন্থনে গরলটুকু শুধু পান করবো? না মা না, ওই করলের পরিবর্তে তোমাদের মুখে অমৃত তুলে দেবে তোমাদের এই অধম সন্তান সুদীপরা। সুদীপ কই? হ্যাঁ মা, আমি চাকরি পেয়েছি মা, খুব বড় চাকরি। তাই নাকি? বেঁচে থাক বাবা, বেঁচে থাক, বংশের মুখ উজ্জ্বল কর। হ্যাঁ গো, বলছিলাম কি, এত বড় একটা খুশির দিনে তুমি ওকে একটু আশীর্বাদ করবে না? হ্যাঁ নিশ্চয় করবো, করোনা নিশ্চয় করবো। হ্যাঁ সুধী, তুই কোথায় কি চাকরি পেয়েছিস? রাজা বাজারে মেসার্স মিত্র অ্যান্ড কোম্পানিতে বাবা। মিস্টার বিশ্ব মিত্র তোকে কি শর্তে চাকরিটা দিলেন? শর্ত? হ্যাঁ শর্ত, কারণ বিনা স্বার্থে এই পৃথিবীতে এক পা ফেরার পাত্র তো তিনি নন। না মানে তেমন কিছু নয়, তবে ওনার একমাত্র মেয়ে ওনাকে আমি। এই তো করুণা, তোমার ছেলে একেবারে সব কাজ গুছিয়ে ফিরে। তাতে কি হয়েছে গো? তাতে কি হয়েছে? চাকরি যখন পেয়ে গেছে, বিয়ে তো যেখানে হোক করতেই হবে, তাই জীবনের অঙ্কে এত সহজে দুই আর দুইয়ের যোগে চার হয় না করুণা, সে অঙ্ক বড় জটিল। তার মানে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাটাকাটিতে কখন যে কোন অঙ্কে আমাদের মতো হতভাগ্য ভগবানের দল কেটে দুটুকরো হয়ে অজানা ঠিকানা হারিয়ে যাব, তা কেউ বলতে পারে না করুণা, কেউ বলতে পারে না। তাহলে কি এমন আমি স্বয়ং নিয়তি না। তাহলে কি আমি ভুল করছি বাবা? না শুনি কোনো ভুল তুই করিসনি, তবে শিক্ষায় যে শুধু অর্থ উপার্জনের হাতে নয়, শিক্ষায় যে মানুষের মনুষ্যত্বকে বিকশিত করে, এটা মনে রাখলেই আমি সগর্বে বলতে পারবো যে তুই আমার শিক্ষিত সন্তান, আর আমি তো এই জীবন পাঠশালার শিক্ষক প্রভাত রায়, প্রভাত রায়। বাবা যে কি ভুলে গেলেন, আমি তো তা কিছুই বুঝতে পারছি ছেড়ে না। না, তোর বাবার কথা ছেড়ে দে না, উনি তো চিরকাল এমনি হিরামি করেই কথা বলে। তাহলে শোনো মা, আগামী সামনের মাসে আমি ডোনাকে বিয়ে করছি। কিন্তু বাবা বলছিল কি এত তাড়াতাড়ি? তাতে কি হয়েছে
ডোনা খুব ভালো মেয়ে, তাছাড়া ডোনা এই সংসারে এসে আমাদের সংসারের হাত বদলে দেবে। তাই আর বলছিলাম কি, কি বলছিলেন তোর বাবা? কি বলছিলেন রে? বলটা কি বলছিলেন? আরে না না মা, তুমি ভুল বুঝছো। বাবা মানে আমি আমার ভাবি শ্বশুর মশাই বলছে। আমি তো ভাবলাম তুই বলে তোর ওই মূর্খ মাস্টার মশাইয়ের বাবার কথাই বলছিস। সত্যি উনি মূর্খ মাস্টার মশাই। তাই তো সারা জীবন চোখের জলকে সম্বল করে ওনাকে বেঁচে থাকতেই হবে। তুমি কি তোর ভবিষ্যৎবাণী করছো বৌ? ভবিষ্যৎবাণী না হলেও আমার কথাগুলো আপনি মিলিয়ে নেবেন। সে কথা আপনার সঙ্গে কথা বলা মানে উলুবনে মুক্ত ছড়ানো ছাড়া কিছু নাই। চলো ঠাকুরপো, চলো তুমি কিছু চা জল খাবার খেয়ে নেবে। চলো। চা জল খাবার? হ্যাঁ, এই বৌদি, কোনো কিন্তু নাই। তুমি কোন সাত সকালে বেরিয়েছো, ফিরছো এই 11টায়। ইস, মুখখানা তোমার একদম শুকিয়ে গেছে। তাই জল খাবারের ব্যবস্থা আমি করে। কিন্তু এতদিন কোনো সুব্যবস্থা ছিল না। আরে এতদিন কোনো সুব্যবস্থা ছিল না বলে আর যে কোনো ব্যবস্থা হবে না তার তো কোনো মানে নেই ঠাকুরপো। আমি একদম চান ছেড়ে ভাত খেয়ে নেবো। আরে ভাত তুমি নিশ্চয়ই খাবে ঠাকুরপো, ভাত তুমি নিশ্চয়ই খাবে। তবে সেটা জল খাবার খেয়ে চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে স্নান করে তুমি ভাত খাবে। এখন আমি যে কথা বলছি তুমি শোনো তো, কথা না বাড়িয়ে এসো এসো আমার সঙ্গে এসো বলছি। কি বিচিত্রই সংসার, কি বিচিত্রই সংসার। বলতো একদিন আগের কথা, বিপাশার চার 1 গ্লাস জল ধরছিল না, তার জন্য চা জল খাওয়া। আর বেলা 11টায় তোমার কত মহিমা। এতদিন জানতাম, এতদিন বলতাম বাস থেকে টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু না, টাকাটা সব নয়। কিন্তু আজ আমি আমার নতুন করে বুঝলাম। সেটাই তো। নতুন না শোনা। এইভাবে বলতে আমার নেই, আমার গাড়ি ওখানে থাকবে। আরে বাড়িতে আমরা নাচবো, গাইবো, এনজয় করবো আর বলবো हरे राम जय जय लीला जय राम। इन दोनों के नाम से दुनिया का हरे राम जय लीला जय
সরিয়ে নেবেন কিনা? যদি বলি না, না, ওই যদি কিন্তু অথবা ওগুলো বাদ দিয়ে বলুন গাড়িটা সরিয়ে নেবেন কিনা? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? অনুরোধ করছি, হাত জোর করে একটা মুহূর্ত মানুষের প্রাণ ভিক্ষা চাইছি। তাহলে রাস্তার উপর থেকে গাড়িটা সরিয়ে নিয়ে আমাদের গাড়িটা যেতে দিন। তাহলে আমাদের কি লাভ? লাভ কিচ্ছু না, বরং কিছুটা লোকসান হবে, কারণ আপনাদের এই রঙিন পেয়ালা একটু খানের ব্যাঘাত করবে। কিন্তু একটা সান্ত্বনা আপনারা পাবেন যে একজন মৃত্যু পথযাত্রী রোগীর রুগীটা কিন্তু তোমার, আমার নয়। তাই তাকে কোনো করোনা করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার পক্ষে সম্ভব নয়, এই তো। হ্যাঁ, ঠিক তাই। কারণ তোমাদের ওই গাড়ির মাঝখানে রুগীরা সত্যিকারের রুগী কিনা তাতেও আমার সন্দেহ আছে। তার মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে তোমাদের ওই গাড়ির মাঝে ওই রুগীর মধ্যে যে কোনো মাদক দ্রব্য পাওয়া হচ্ছে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনাকে দিয়ে জগৎটাকে বিচার করবেন না মিস্টার দাস। তাই নাকি? অস্বীকার করতে পারো তোমরা এই সুন্দর সমাজে জঞ্জাল বেকার বাউন্ডারে নাও। আমরা বেকার বাউন্ডারে, কিন্তু মনে রাখবেন পাড়ায় পাড়ায় আমাদের মতো কিছু বেকার বাউন্ডারের ছেলে আছে বলে আজও পাড়ার নর্দমাগুলো পরিষ্কার থাকে। আসলে এই গরিব মানুষগুলো হাসপাতালে দাঁড়িয়ে গিয়ে পৌঁছয়, মারা গেলে শ্মশানে দাহ করার ব্যবস্থা করে এই বেকার বাউন্ডারের ছেলে নয়। তবে আর কি, বেশ থেকে করে পুরো উদ্ধার করে ফেলেছো। উদ্ধার করতে না পারলেও আপনার বাবার মতো দেশটাকে নরকে ডোবাই না। আপনি ইলেকট্রনে বক ধার্মিক সেজে চোরা চালানোর মাদক দ্রব্য পাচার করে দেশের বুকে গুন্ডার বদমাশ তৈরি করছেন। আমার বাপের সম্বন্ধে আর একটা বাড়ি কথা বলে তো আমি আমার কিছু করার আগে আমি জানতে চাই রাস্তার উপর থেকে আপনাদের গাড়িটা সরাবেন কিনা? না, আমি দুবার বলি না। ওকে, তাহলে আমাদেরকেই নয়া রাস্তা ধরতে হবে। সে তুমি যা খুশি করতে পারো। ওকে, সমর, পিন্টু, সমর, তোরা এই মেঘ লেডির গাড়িটা উল্টে দিয়ে আমাদের গাড়িটা চলা রাস্তা করে নে। এ কি বলে? কাদা না হলে নিশ্চয় শুনতে পেয়েছেন, আর অন্ধ না হলে নিশ্চয় দেখতে পাবেন ওখানে কি ঘটছে। ওই দিকে চোখ ফেরান। হাজারো অনুরোধে আমি আপনার মন গলাতে পারিনি মিস্টার দাসগুপ্তা। তাই একবার যখন আদেশ দিয়েছি তখন আপনার কোনো কেন উত্তর আমি দিই না। সাগরে পেতেছি সজ্জা, শিশুর কি ভয়। মিস্টার বাবু, আপনার এই গরিব কন্যার ভাষায় আমরা বেকার বান্ধলে, তাই আমাদের মতো মানুষকে আপনার ওই পিস্তলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। হবে না, আর এই জন্য মৃত্যু হোক সব সামনে আছে। ভদ্রলোকের ছেলে রচনা সংযত করে ভদ্রভাবে কথা বলুন, নইলে পিস্তলের গলিতে আপনার ওই অসংযত রচনা সহ মাথাটাকে মাননীয় ভদ্রমন্ডলী, একবিংশ শতাব্দীর কালে দাঁড়িয়ে শিক্ষিত ভদ্র সমাজে মানবতা ধ্বজাধারীদের হিংস পশু আচরণের প্রতিবাদে আপনারা 1 মিনিট নীরবতা পালন করুন। আমার বন্ধু করে শান্তি আর স্বস্তির শিকা দান করে জ্বলতে জ্বলতে আজ নিজে রক্তাক্ত হয়ে পড়ে আছে। তবু আমি আপনাদের কথা বলতে পারবো, তবে সেটা বাংলা। পবিত্র ও রাসূল, অনেক করে ভাবতে হবে না ভাই। ওরা দেখা থেকে নিয়ে দেখছি এতক্ষণ হয়তো হাসপাতালে গাড়ি পৌঁছে গেছে ভাই। আর আমার কোনো চিন্তা নেই রে পুত্র, তুই যা রাখাল চিকিৎসা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা কর। হবে রে ভাই, হবে। সেই সঙ্গে তরুণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে ভাই। আরে ভাই, আই তোকে নিয়ে আমি আমাকে কাজে নিতে হবে কেন রে পবিত্র? ও অন্যায় অত্যাচারের মাঝে ন্যায়নীতিকে আঘাত আনতে পারে, কিন্তু একেবারে শেষ করে দিতে পারে না। প্রদীপ, এখনো নিভে যায়নি রে পবিত্র, এখনো নিভে যায়নি। প্রদীপ। এই আজ নেবা প্রদীপের আজ, আজও অনেক মানুষ মানুষদের অত্যাচার বিলাস চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবে।
তুলে রেখেছেন সেই কপালটাই আমি রক্তের নদীস্থতা ভাসিয়ে দিয়ে সকল মাস স্মৃতি পান করবো। এই আমার গ্রীষ্মের প্রতি আপনার বন্ধু কি পাগল হয়েছে? তার মানে কি বলতে চান আপনি? ওনার কথাগুলো পাগলের প্রলোভের মতো শোনালে কিনা তাই বলছিলাম যদি রাখির পানাগাতে ভর্তি করেন তো। আপনি সাহায্য করবেন এই তো, কিন্তু আলোবাবু রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালির ভূমিকা ছিল বলে আমি জানি, কিন্তু নেতৃত্বে কোন সহযোগিতা ছিল বলে আপনি কিন্তু অধিকারী বার্তা ছাড়িয়ে যাচ্ছেন। এই উন্নত ভদ্র শিক্ষিত সমাজে ভদ্র আচরণ করার মতো আর অসভ্যের মতো কথা বলার এক জায়গায় অধিকার আপনার মতো ভালো করবে গর্বিতা মহিলার এগার আছে। এগুলো ভারতবর্ষের সংবিধানে কথা হয় না নেই। এই কথাগুলো আমাকে না বলে যারা জিজ্ঞাসা করে আপনার জনসাধারণকে যারা আপনার এই কথাগুলো শুনছে তাহলে তোমার মুক্ত বন্ধ না করলে এই লাঠির একটা গায়ে তোমার মুখে চিরতরে বন্ধ করে দেবো। এমন কাজই করো না বন্ধু, কারণ তুমি যাদের কোথায় আজ এই কথাগুলো বলছো না তারা একদিন তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তোমার গলায় পা দিয়ে তোমার অন্ন প্রসন্নে ভাত তুলে দেবে। এদের সংবিধান। আরে সারা চারে না জ্ঞান মামু, ওসব ফুটপাতে মাইনর বিক্রি করে কেন অন্য কোথাও দিবি? এখানে বেশি ফুটানি মারা গেলে সোজা হাসপাতালে পেট বুক করে যাবো। ও বাবা নয় রে চাপা, ওই কাজটা করবে আরো অনেক পরে। হ্যাঁ, yes, শুধু মেয়ে হাত বন্ধ করে তারা যারা ভীরু কাপুরুষ। আমাদের কাজ হলো ওই পায়ের গোটা প্রদীপ রায় ওই রাস্তা থেকে উচিত শিক্ষা দিয়ে আমি বুঝে নেবো যে ওর মতো রাস্তায় মেরি মুক্তার মাঝে হাসি কাটার জন্য এই শিক্ষা ব্যবস্থার জন্ম হয়নি। আমি বলেছি, ওদের বুকে পায়ে চলার জন্য। তোমাকে হার মানতে হবে সুন্দরী। কেমন বলছিস? ওই পাখিটা পোষ মানে না তো? আপনার মতো করে খাইতে পেলে এ পাখি তো কোন ছাড় এর মাও পোষ মানবে। ফুল বাবা, ও কথা বলতে নেই। আরো দুদিন পরে আমার হবে। ঠিক আছে বাবু, ওর বাবা মানে আমার বাবু যেন একটু কেমন ধরনের লোক। কোনো চিন্তা নেই, জানো সব বাবুকে বাবু করে আমার অনেক তাহলে আমি এখন কি করবো বাবু? এখানে না, কোথায় বলে গ্রামের গান আছে তারপরে যাবো সাথে হোটেলে বলবো। তুই এখন যা। ঠিক আছে বাবু, আপনি আপনার ষড়যন্ত্রের জাল তৈরি করা শেষ করুন। সেই জালে রাঘব ভোট টেনে তুলতে এক আলু সন্তান আপনার কাছে চিরকাল থাকবে। চলি বাবু। আমার এই কামড়ের বিষয়টা রাত আমি বসাবো। যেমন ধরো আমার মন তোমার চাইছিল, তাই একেবারে হাতে নাতে নিয়ে গেলাম। এই এই ডোনা, জোনা আজকে করে ঢুকিয়ে দিয়ে
এই এই মডার্ন যুগে লাইফ মডেল এনজয় করার জন্য জানো ওই কাঠের পুতুল স্বামীকে বেশি পছন্দ, সেদিকে দুদিকেই রক্ষা হয়। তবু তোমার আমি কিছুটা মানতে পারছি না রোজা। বলো, তুমি কেন বুঝতে পারছো না? ওই সুদীপ হচ্ছে স্বামী নামে টাকা রোজগার করার মতো একমাত্র যন্ত্র, যে টাকায় আমি তোমার সঙ্গে ফুর্তি করবো। তবু তোমার ওই কিছুটা মানতে পারছি না রোজা। না তা বলি কি হয়েছে? বলো, ওখানে তোমার সে এসে পড়বে। তাতে কি হয়েছে? আরে শোনো শোনো, তুমি আমার কাছে আগে যেমন ছিলে এখনো আছো, আর বিয়ের পরে ঠিক তেমনিই থাকবে। গাছের ডালে মজা দেখে ওই মধুর স্বাদ উপভোগ করা যায় না রোজা। যাক আবার চলি, হয়তো সে এসে পড়বে। Don't mind, darling, don't mind. এসো না, এসো না, এসো না, এসো না। কানামাছি কানামাছি খেলা করি, কানামাছি খেলা করি তুমি আরে এসো এসো এসো, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার প্রিয় বন্ধুদের মধ্যে একজন, মিস্টার অলোক মজুমদার। আর শোনো, 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 এ হচ্ছে আমার আমার ঘরে নমস্কার সুদীপ বাবু। নমস্কার দোনা, তাহলে আগামীকালে আমরা আরে দাঁড়ান দাঁড়ান মশাই, তো কপট কপটের মনে লিখতে কেমালের শুরুর আগে এখান থেকে দ্বিতীয় ব্যক্তিকে বিদায় দিলে ভাই গুরবাই দোনা দোনা তোমার বন্ধু কথাগুলো যেন একটু বাঁকা মনে হলো। আরে হলেও এই মডার্ন ব্যবস্থার কথা চিন্তা করতে গেলে এটুকু তো একটু মেনে নিতেই হবে। তাছাড়া সুদৃশ্য গোলাপের গায়ে দুই একটা কথা তো থাকবেই। ওকে মাই সুইটহার্ট, তাহলে আগামী সোমবারে আমরা রেস্টুরেন্টে করছি তো। অফকোর্স। দাবাই দাবাই, শোনো একটা তোমাকে কথা বলছি সুদীপ, আমি কিন্তু বিয়ের পর তোমাদের বাড়িতে গিয়ে এই সব পোশাকই পরবো। সে কি, এই পোশাক তো বাইরের জন্য, বাড়িতে কিন্তু তোমার শাড়ি পরতে হবে। না 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 না, বাড়িতে আমি শাড়ি পরতে পারবো না, কারণ শাড়ি বড্ড গোল লাগে, আর শাড়ি পরলে কিন্তু বাড়িতে যে বাবা মা ডাবিয়ার বাবা মা যারা এই মডার্নিকে মেনে না নিয়ে ওই আদিকালের ধারণাকে বুকে জড়িয়ে ধরে রাখে, তাদের তাদের আমি একদম কেয়ার করি না। কিন্তু রোনা
আমার বাবা যে একজন প্রাক্তন মাস্টার মশাই। আমিও শুনি কারণ কারণ হচ্ছে আজকালকার মডার্ন যুগের কথার উপরে সেই বলছি আমি। আগেকালের মাস্টার মশাই আর একালের অচল 10 পয়সার দুটোর মূল্যই কিন্তু এক। তাই আমি বলছিলাম বেশ, তুমি যা চাইবে তাই হবে। এখন থেকে ওই সংসারে তোমার স্বাধীনতায় আমি কোনোদিন হস্তক্ষেপ করবো না। ও মাই ডার্লিং, কাছে এসো। এই গুন 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 জ্বলছে আগুন, পড়ছে মন। আর ফুল দুল দুল, আর ফুল ফুল ছোঁয়াবে কাঁধে যৌবন। এই গুন 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 পড়ছে আর ফুল ফুল ছোঁয়াবে কাঁধে যৌবন। গুন हमारा पैसा हम जरूर वापस करेंगे। शाहजहां को बेईमान और शैतान से भर गया, वही उसे घर से खत्म करके वही हमारा दुकान जरूर अदा करेंगे। और ये मेरा सिया राम की कसम, जय श्री राम, जय जय सिया राम। আমি বিশ্বাস করবো না ফলো করবো? What? ছেড়ে গেছে তাই বলছিলাম, আমি মিস করলে আপনি ফোন করবেন তো? फालतू बात छोड़ के असली बात बोल। নিশ্চয় 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 নিশ্চয়। তাহলে ফোন করি বাবু। বলছিলাম কি, 1 মাসের মাহিনে যদি আমার অ্যাডভান্স দেন তো? वही, लेकिन 2 रोज पहले तो फिर मम्मी महीना दी से रुपया भी ও পকেট মার হয়ে গেছে বাবু, ও পকেট মার। पॉकेट मार कहा? বাড়িতে বাড়িতে। क्या शर्म की बात, पानी में पॉकेट मार। এই বাবু, এই সবচেয়ে বড় বাত, এই বাড়িতেই আছে। क्या ताज्जुब, थोड़ा झुलसा करके बोल। সংসার করে আগে আসছি বাবু। এই যে দাদা ওদিকে জিজ্ঞাসা করুন যে আমাদের বাড়িতে পকেট মার কে আছে। वो सब फुनिता रेखे, तू असली बात बोल तो था। আর কি আর বলবো বাবু, আমি নয়, এই দেশের সবার সব পকেট মার বাড়িতে রয়েছে। আবার কিছু কিছু পকেট মার একটা না দুটো তিনটা তোমার বাড়িতে আছে। सीधा के तू ही बोलता। সেটা এটা হলো বাড়ির বউ। अरे बेटा, बहू पॉकेट से लिपे तो रुपया मेरे गाड़ी में ले लेना। তাহলে কি হবে বাবু, ওই পকেটের মধ্যে টাকা ওই বোকা ভাবে ঢুকে দেবে। আর বেরোবে না। তাহলে কি এমন একটা ওই নাই শিল্পী ছবি। वो हिंदी छवि को भी छोड़ के असली बोल। তাহলে মিস করবেন বাবু। মনে মনে মিস করবেন। কিন্তু ছবিটা নাই ঘটনায় যদি আপনি দেখেন
छोड़ भाग जा यहाँ से तू टाका क्या है ये हिंदी छोड़ी ये ले 100 रुपया और भाग जा यहाँ से ছবি দেখার টাকা আর কিছু টাকা না দিলে तू साला बहुत खतरनाक आदमी आज क्योंकि हमें नकली के बर्खास्त करिए আমি মরে যাবো বাবু আমার বউ মারা যাবে আমিও মারা যাবো ओके ओके ठीक है ये टाका रख और भाग जा यहाँ से শরীরে রাখবেন না বাবু একটু আদর করে আমার রাখবেন তোফা তোফা রে তোফা মোহাম্মদ কা না বাবু আমি এখন আছি তার অনেক কাজ আছে लेकिन हमारे छाती के अंदर कोई हाथी कौन अनंत मौजूद में আছে সেখানে সেখানে আছে শুধু জ্বালা আর এই জ্বালাকে অবসান के लिए আমি জিন্দা আছি আর জিন্দা হওয়াকে জরুর থাকতে হবে ওম ব্রহ্মা ওম বিষ্ণু ওম মহেশ্বর আমার গুরুদেব প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন বাবা যুধিষ্ঠির এই জীবন ক্ষণিকের অজ্ঞতায় জলের নেই নমস্তে বাবুজি নমস্তে ও সিংজি আপনাকে আমার গুরুদেবের কাছে नहीं बाबूजी नहीं আমি সৌদাগর আদমি আছি और उन्हीं के लिए আমার লক্ষ্য ঠাকুর রামকৃষ্ণ বলেছেন টাকা মাটি মাটি টাকা ফাটা ফাটা ওই আওয়াজ ফাটা আওয়াজ আছে বাবুজি ও কথা বলতে নেই ভাই আপনি যদি রামকৃষ্ণের বাণী আপনি যদি মানিয়া চলেন তো আমার রুপিয়া भी अभी कम नहीं कह दो পাবি নেবে না পাবি টাকা তো বাবা সে মনে রাখছে আমি ধরে রাখবো আপনি এসে দিন নিয়ে যাবেন কেমন তা বলিয়ে তবে আমি আসবে কবে আমার গুরুদেব প্রাণ প্রভু শ্যামসুন্দর গোস্বামী না না থাক আপনি আপনি তো অসুস্থ বোধ করছেন कोई गड़बड़ नहीं बाबूजी थोड़ा मैं भैया थे किंतु कृष्ण व्यासी शांति नाची पूर्णिमा का तार माने कुछ नहीं बाबूजी कुछ नहीं मैं थोड़ा बेसमान हो गया लेकिन भैया थे साधु रफी वितरण करके और ये का फैसला करेगी जरूर फैसला करेगी बाबूजी जरूर আমার গুরুদেব দ্বার প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন আমার চলার পথে কণ্টক মুক্ত করতে আমি যে কটা ফোন করেছি তার সঠিক হিসাব আমার কাছে নেই আপনার কথা মানা না দিচ্ছ না যা সত্যি তাই বলছি স্বার্থের প্রয়োজনে যার সকলের সঙ্গে নিজের রক্তে হাত মেলাতেও কোনোদিন নামত করে না সেই যদি মহান মানুষ হয় তাহলে শয়তানকে এদেশের ভগবান তাদের না হয় যাদের সঙ্গে হয় পুরস্কার করে আসলটা লাভ করতে চায় কি বলছো তুমি বলো আর আপনার মানুষ আপনি চিনবেন এবং বলতে হবে সেটা আমি হক করবো স্যার আপনার মানুষকে বাইরে রেখে দেশ কখনো
কিন্তু কলির চালক হয়ে উঠেছো। তাহলে আপনার মতো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবো কি করে? ওই ইন্ডিয়ান পোস্টটা আমাদের দখল করতে হবে স্যার। তোমার উন্নতি হবে, কিন্তু এমন একটা খুশির দিনে বাজার মধ্যে কোনো উপকরণ সব রেডি আছে স্যার। কিন্তু দেখো, আগের মতন যেন আর 40 বছরের যুবতী ধরে এলো না। না স্যার, এবার 18 বছরের যুবতী ওই সুন্দরী সাহসী রীনা চ্যাটার্জি। থামো থামো, এই সময় আমার গুরুদেবের চরণ বন্দনার সময় কাঞ্চনের কথা মনে নেই বাবা। খুব শীঘ্রই আমি এই জগৎ সংসারের মায়া মোহ ত্যাগ করে আমি ওই বৃন্দাবনে চলে যাবো। সে কিসের? আপনি বৃন্দাবনে চলে গেলে ওই সুন্দরী সাহসী রীনা চ্যাটার্জি কি হবে? তো বুঝতে পারলে না গো, আমি তো আজই বৃন্দাবনে চলে যাচ্ছি না। তাছাড়া আজ শনিবার, কালকে রবিবার, এই ছুটির দিনগুলোতে আমার সেবা দেশের সেবা দিয়ে তো আমার কোনো নিষেধ নেই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব অবাক হওয়ার মনে হচ্ছে। না হবো কেন? যার গেটের বাইরে থাকার কথা সে হঠাৎ অন্দরমহলে। কিন্তু আমার কোনো ভিতরে কোনো কিছু থাকতে পারে না। নিশ্চয় পারে, কারণ কর্মচারী হিসেবে। শুধু কি তার, তোমার সঙ্গে অন্য কোনো ভাবে? না, কখনো না, কারণ মালিক আর চাকর দুটোর সঙ্গে মানে কখনো এক হতে পারে না। আপনার মতো জানে যে আপনার বাবার পাপের সঙ্গতি থেকে কিংবদন্তি শয়তান মনে মুক্তা বানানো লাখ টাকা দামের জুতো। বাট ইউ রিমেম্বার মিস্টার মজুমদার, সেও থাকার স্থান কিন্তু মাথার উপরে হয়, আর লাখ টাকা দামের জুতোর স্থান সবসময় পায়ের নিচে হয়। আপনার মতো জানেন মিস্টার দত্ত যে আপনার বাবার পাপের সঙ্গতি থেকে আজ আমি একটা কিংবদন্তি শয়তান। তাই আজকের এই অপমানের জবাব আমি দেব আমার এই শয়তানের সামনে। নে যা আপনার বাবার অর্থলিশা। তাই আপনার এই অপমানের আগে পূর্বাভাস দিয়ে গেলাম। চলে তোমার এই নিষ্ফল আলাপনে শিখা দাশগুপ্তার গর্ভনত বুকটা একটুও কাঁপবে না, কারণ আমি জানি তুমি নখ দ্বন্দ্বহীন বাঘ, ছাগলেরও অধম। এই আমার সৌভাগ্য রেখা মুছে দেওয়ার সাধ্য এই পৃথিবীতে কারণ নেই। অন্ধ বিরাটের মোহে মানুষ যখন বাস্তব জ্ঞান হারায় তখন তারা ঠিক এমনি করে বকে। দাদা, তুই এখানে? তোকে একটা গল্প বলতে এলাম, শুনবি? এ শুধু গল্প নয়, আমার নিজের চোখে দেখা এক সুন্দর অত্যাশ্চর্য দৃশ্য। বলছি শোন। দেখলাম একটা মুমূর্ষ রোগী যে নিজে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সেই কিন্তু একটা অন্য রোগীকে সুস্থ হয়ে ওঠার জন্য এই ফুলের তোড়ার দিয়ে অভিনন্দন জানাচ্ছে। বাহ, ভেরি ইন্টারেস্টিং তো। সেই জন্যই তো এই ফুলের তোড়াটা আমি নিয়ে এলাম তোকে দেবার জন্য। নে ধর। আরে সুন্দর ফুল, কিন্তু আমার জন্য ওই ফুলগুলো দিয়ে আমি অভিনন্দন জানালাম
ওই লোকটিকে সৃষ্টি করার জন্য। দাদা কি বলছো তুমি? বলছি আমার বিচারে তোর কাছে যতটুকু পুরস্কার ছিল এই যাব, কিন্তু আমি তোকে তা দিতে পারলাম না, কারণ তার কোনো বড় কুশিক্ষার কবলে পড়ে যখন বিপদগামী হয় না, তখন তার দায়ভার তার দাদার উপর বর্তায়। দাদা তোমার কথা আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি বেশ বুঝতে পারছি এইগুলো হচ্ছে সেই সাউন্ডের প্রদীপ রায়ের হাতের ফুল। তাই এই ফুলগুলোকে আমি ওই নোংরা পচা ডাস্টবিনে ছুঁড়ে ফেলি। শিখা, গঙ্গার জলে মোড়া ভাসিয়ে যেমন গঙ্গাকে পবিত্র করা যায় না, তেমনি ভালোবাসার ফুলে ঘৃণার পরে ফিরে তার মহিমা বিলুপ্ত হয়ে যায় না রে বোন, হয় না। হ্যাঁ রে শিখা, পরোপকারকে মানুষকে কতখানি মহান করে, নিজের দুঃখ ভুলে পরের সুখে মানুষ কেমন মধুর হাসি আসতে পারে, তাই প্রদীপ রায়কে না দেখলে আমি কোনোদিনই জানতাম না দাদা আমি সে হাসি ভালো লাগবে না। আমি জানি সে হাসি ভালো লাগবে না, কারণ সবার গানে ড্রিম করে পূর্ণিপূর্ণ হিন্দি গানের তালে উন্মত্ত নৃত্য যাদের অপার আনন্দ দেয়, তারা সেই স্বর্গীয় হাসির মর্যাদা কোনোদিন দিতে পারবে না, কিন্তু দাদা কোনোদিন না। তুমি কি জানো ও আমাকে অপমান করেছে, ওই রাস্তা থেকে আমার গাড়ি ঠেলে ফেলে দিয়েছে, সেই তো, কিন্তু কেন ঠেলে ফেলে দিয়েছে সেটা তো একবারে বললি না। দাদা আমি মানে আমার রাস্তার উপর দাঁড়িয়ে পেডাল লাপনা করছি, আর সে একটা অসুস্থ ফুটপাতবাসীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল ভর্তি করার জন্য। তোদের তোদের ওই মজার নিশা ফিকে হয়ে যাবে বলে তোরা গাড়িটা সরাসনি। দাদা দাদা তুমি আমার কথা একটা মৃত্যু পদযাত্রী মানুষকে বাঁচাতে সে তোর গাড়িটা উল্টে ফেলে দেয়, আর আর সে আপনাকে তুই তার মাথা ফাটিয়ে দিছিস। বাহ বাহ, চমৎকার! এই বিজ্ঞানের যুগে শিক্ষার অগ্রগতির এটাই তো সুফল। এটা অনুমানের মুক্ত ছড়াচ্ছ কথা, টাকা থাকলে যে পাখি হয় না, আর সময় না প্রমাণ। মিঠুন, হ্যাঁ কথা, লেখাপড়া শিখলে যে শিক্ষিত হওয়া যায় না, এমন প্রমাণ বর্তমান সমাজে অনেক অনেক আছে। মিঠুন তুই কি আমাকে অপমান করার জন্য এখানে এসেছিস? সে দৃশ্যটা আমার নেই দিদিমণি, কারণ আমি নামে মিঠুন, কাজে সিনেমার হিরো নই, ফুটপাত থেকে কুড়িয়ে আনা এক চাকর মাত্র। মিঠুন! বড়দা, যখন বস্তির ছুটিতে বাস করতাম, তখন তখন আমার দিদি দীপা ঘরের বাড়ি ছিগি করে আমাকে খাইয়ে মানুষ করেছে। তারপর তারপর একদিন বাসের নিচে চাপা পড়ে আমার দিদির শরীরটা নিথর হয়ে গেল, আর আর আমি হয়ে গেলাম সমাজের আবর্জনা, একটা ফুটপাতবাসী কুকুর। অসংখ্য এখন থাক মিঠুন। থাকবে কেন বড়দা? তারপর তারপর তুমি তো সেই কুকুরটাকে মানুষ ভেবে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিলে, আর আর প্রথম দিন দিদিন দিদিকে দেখেই আমার আমার হৃদয় বেঁধে বসিয়ে ভেবেছিলাম এই শিক্ষা নয়, আমার দিদি, আমার মা, আমার অন্নদাত্রী। মিঠুন মিঠুন তুই আশা করেছিলাম দিদিমণি যে তুমি হবে আমার দিদির মতোই অন্নদাত্রী, অন্নপূর্ণা, কিন্তু কিন্তু আমার সে আশা ধূলিসাৎ হয়ে গেল যখন যখন দেখলাম প্রদীপ বাবুর মতো একটা পরোপকারী নিরপরাধী ছেলেকে তুমি। তুই কি প্রদীপকে দেখতে গিয়েছিলি মিঠুন? শুধু দেখা নয় মোটা, ও বাড়ি থেকে এক নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি। তাই নাকি? তা প্রদীপ এখন কেমন আছে রে মিঠুন? আগে আগে বেকার বলে লাঞ্ছনা গঞ্জনা খেয়ে দুবেলা দুমুঠো ভাত পেত, আর আর এখন তো মাথা ফেলেছে এই সংসারে লাঠি ছাটা খেয়ে। মিঠুন দয়া করে একটু চুপ কর, আমি যা সহ্য করতে পারছি না। কেন দিদিমণি, ওই বেকার বাউন্ডারি ছেলেটার কথাগুলো কি খুব অসহ্য লাগছে। শিখা, এই বর্তমান যুগে আমাদের মতো মদাগর্বী ধনীরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য সাজিয়ে ভালোই অভিনয় করতে পারে। তাই তাই না তুই কি পারবি সেরকম একটা অভিনয় করতে? অভিনয়? কি বলছো তুমি দাদা? কিন্তু কার সঙ্গে অভিনয়? প্রদীপের সঙ্গে মৌখিক মিথ্যা সান্ত্বনার অভিনয়। কি বলছো তুমি? আমি অভিনয় করবো? ঠিকই বলছি। তাতে হয়তো তার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা আর বেকারত্বের জ্বালার অবসান হবে না,
কি হলো নীলুক কেন তার শিষ্য মিঠুন চক্রবর্তী এবার তোমার ওই সুপারহিট ছবি ডায়লগগুলো শুরু করা যাক দিদিমণি চোখের জমা জলে চিড়ে ভিজে খেয়ে যাওয়া বেঁচে থাকার স্বপ্ন দেখে তাদের সেই স্বপ্ন সার্থক করার সৌভাগ্য এই পৃথিবীতে কেউ নেই দিদিমণি, কেউ নেই। আচ্ছা তুই আজকে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? কি কথা দিদিমণি? আচ্ছা বলতো তার মানে তুই কতদূর লেখাপড়া শিখেছিস? তোর প্রকৃত শিক্ষাগত যোগ্যতা কি? গাড়ি পাল্লাই মাপার মতো শিক্ষাগত যোগ্যতা আমার নেই দিদিমণি, তবে তবে নিজের মনকেই ভেবে সান্ত্বনা দিই যে এই সমাজ সংসারের জীবনের পাঠশালায় আমি একজন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট। তাহলে তাহলে এত সব সহ্য করে তুই এই বাড়িতে পড়ে আছিস কেন? এখানে আমার ধন মান সর্বস্ব আছে বলে। মিঠুন তুই ভাই ভাই বলে মনে না করলো, ভালো না বেশে ঘৃণা করে তাড়িয়ে দিল। এইবারে ছেড়ে আমি কোনোদিন যাবো না। কোনোদিন যাবো না। মিঠুন মিঠুন তুই আমার কথা শোন মিঠুন। ওদিন আমার ভুলে আজ তুমি আহত শয্যাগত, তোমার বেদনার্থ জীবনের কারণ আমি। হয়তো সেজন্যই তোমার যে হাতের ফুল আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম তা ভালোবাসার পরশ হয়ে আমার সর্বাঙ্গে ফুটে উঠতে চাইছি আর বলছি আমারও পোড়ালো যাহা চায়, তুমি তাই গো, আমারও পোড়ালো যাহা চায়, তুমি জানি বৌমা, কিন্তু বর্তমান যুগ ধর্মে আমার জানার সঙ্গে সংসারের প্রয়োজনে মিলটা তো না হতে পারে। বেশি জ্ঞান দেবেন না তো, বেশি জ্ঞান দেবেন না। আপনার মতো সেখানে মাস্টারের জ্ঞান এই কারণে কোনো কাজে লাগবে না, সেটা আমি মর্ম মনে বুঝতে পারছি বৌমা। শুনে হবে না, এবার সে বোঝা তো একটু বলুন শুনি। জানো বৌমা, আগে সংসারে সার কষ্ট ছিল বাবা মা, এখন তারা সংসারে হয় বোঝা জঞ্জা। আগে পরিবারের কথা তো পুরুষ, আর এখন বইরা ধরেছে এই সংসারের হাত। তাতে তাতে আমার ভয় প্রশ্ন করছে নাকি? কেন বাবা, এই সংসার কারাগারে বন্দি কয়টি দায়িত্ব হয়, সে দায়িত্ব পালন করা মেয়েদের পক্ষে সম্ভব নয়। এই তো সংসারের হাল ধরলে আপনাদের মতো বাবা মায়েদের অসুবিধা আছে অনেক। এগুলো বলছো কেন বৌমা? কারণ ছেলের মাথায় হাত বুলিয়ে ছেলেকে সর্বশান্ত করার সুযোগ নিতে পারে না বলে সংসারে কোনো বাবা মা কি তার ছেলেকে সর্বশান্ত করতে চায়? আমিও না জানলে আপনাদের মতো স্বার্থপর বাবা মায়ের মধ্যে যায়, আর সেটা পারেনি বলে আপনাদের গায়ে এত জ্বালা। ভুল বললে বৌমা, বৃদ্ধ হলে মানুষ কিছুটা স্মৃতিবংশ হয়ে যায়, তাই তারা কখনো কখনো স্থান কাল ভুলে গিয়ে অভিযোগের মতো কথা বলে তাই বলে কোনো বাবা মা স্বার্থপর হয় না। আর যদি স্বার্থ করে হতো তাহলে তাদের ছেলে মেয়েকে প্রকৃত মানুষ করে করতে পারবে না বাবা। প্রকৃত মানুষ নিজে মানুষ করে রোজ রোজ আপনাদের দেখতেই পাচ্ছি। সে কথা বলতে হবে কেন বৌমা? তুমি তো তোমার আচার ব্যবহারে বুঝিয়ে দিচ্ছ আমাদের শেষ পরিণতিটা কি। আপনি আপনি আবার কথা বলে ফলো দিতে না বৌমা, তোমার কথা বলে ফলো দিতে আসিনি বৌমা, আমি শুধু
তালে বাড়াবো। তোমার একটা জাতীয় শিক্ষক ছিলেন, সেই ব্যক্তিগত মানুষ থেকে শিক্ষক এক পয়সা রোজগার করা মূল্য নেই, শুধু আকাশ ছোঁয়া জ্ঞান বাণী, তার মানে সম্মান নেই। কারণ অর্থ ধরনের জ্ঞানের বাণী, বড় বড় কথা কিন্তু পেট ভরে না। বলতাম নয় তো কি, অর্থ ছাড়া এই পৃথিবীতে এক পাও চলার কোনো উপায় নেই। কিন্তু বাবা, অর্থবিহীন এই সংসারে যখন চলার এক পাও উপায় নেই, তো বাবা না কোনো কিন্তু নয়। আমি ঝাঁপাবাড়ি সব সংসারের মুখে আর কিন্তু মুখে শুনুন, আমার মেয়েদের ছেলে এক পয়সাও এই সংসারে দেয় না। আর বেকার বোম্বে ছোট ছেলে মাথা ফাটিয়ে নিয়ে ঘরের কোণে বসে আছে। অনেক সংসারে ধরবে কি, ধরবে কিসে হাওয়ায়? যত সব সংসারে জঞ্জাল। করুণা, বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, পৃথিবীর একটা রঙ্গমঞ্চ। তাই আজ এই জীবন রঙ্গমঞ্চের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওই কথার অর্থ আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। হ্যাঁ করুণা, হ্যাঁ, এই সংসারে বাবা মায়েরা জীবন শুধু ভুল করে যায়, কিন্তু সে ভুলকে ভুল করে ফুটে দেওয়ার সাহিত্য তাদের নেই। মায়েদের পরিচালনা তাই প্রাক্তন শিক্ষক তোমার তাই হাতে আজ বাজারে বেড়ায়, অমনি হয়তো এই হাতে উঠবে ওই বৌমাদের পরনে কাপড়। সমাজের ভবিষ্যৎ, তাই এই সরকার অভিযানরা এই মহান ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলেছিলেন, সত্য সেলুকা কি বিচিত্র এই দেশ, এই দেশ। তোমাকে তুমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে এইভাবে দিয়ে বাধ্য করছো? আমার ঠাকুর, যদি কোনোদিন তোমার চরণে আমি এতটুকু মনটা শান্তি পাই নাকি, তাহলে বিনিময়ে আমি তোমার কাছে বড় আবিষ্কার করছি, তুমি মানুষ থেকে একটু শান্তি দাও ঠাকুর, একটু শান্তি দাও। আপনারা বেকার বান্ধবে রেফারেন্স করায় কেন বাবা? প্রযুক্তির আমার কি দরকার? কাজ আছে, শুধু সারের মতো দিল্লে চলবে না। কিন্তু বাবা কিন্তু জানা সে এখন অসুস্থ। অসুস্থ? কিসের অসুস্থ? ওরকম রংবাজ গুন্ডাদের একটু একটু মাথা ফাটে, তার জন্য ঘরে শুয়ে থাকলে চলবে না। আমার মতো ছেলে মেয়ের সঙ্গে কিচ্ছু হয় না, তাই লোক তোমার এখন কাজটা কি? আমার কাজটা হচ্ছে জানো, এই জুতো জড়িয়ে না ওই মোড়া বাবার থেকে চট করে পালিশ করে নিয়ে শুধু বিজয় তো হলো না মা, ওই কাজটা করে দিতে আমি নিশ্চয়ই পারবো। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, মনে হয় জুতোর দোকান থেকে তোমার ওই জুতো দেবে না। হ্যাঁ, পালিশ করে নিয়ে এসে আমাকে উদ্ধার করো। বলছি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো বৌদি। বলো, বলো কি বলে? মেয়েটা এই কদিন আগে তোমাদের 5,000 টাকা দামের একটা শাড়ি গিফট দিয়েছে, কিন্তু তুমি তো দেখছি এখন এই প্যান্ট শার্টের মোট ছাড়বে, তাহলে সেই শাড়িটা কি কাউকে দেখিয়ে না খুলে
তোমারই গোড়া। তুমি কি জানো না ওরা মস্তিষ্ক শয়তানের কারখানা? আর ও রক্ত বেকার ছেলেরা যে পাতে খায় সেই পাতে ফুটো করে। তাছাড়া ওকে মারা কি দরকার ছিল? এক্ষুনি তো বাবা বাজারে গেল, বাবাকে বললেই তো বাবা দিব। মাননীয় ভদ্রমন্ডলী, আপনারা এতক্ষণ শুনলেন প্রখ্যাত মাস্টার মশাই সুযোগ্য পুত্রের একবিংশ শতাব্দীর সেরা শুনলাম। শুনে আপনারা চুপ করবেন না, বলে আপনাদের মনের খাতায় লিপিবদ্ধ করে রাখুন, তাহলে বুঝতে পারবেন আপনারা উন্নত সমাজ ব্যবস্থা ওই ভারতের সাথে বাস করছেন। পবিত্র তোর বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। হ্যাঁ জানি, যেমন সীমা ছিল তোমার, যেমন কোথাও কোনো সমাজ ছিল সীমা ছিল। আইনি, তোমার একটা কথা জেনে রাখা দরকার পর্দা। দুটো হাত দুটো পা আর একটু একটা সুন্দরী বউ থাকলেই একটা আদর্শ মানুষ হওয়া যায় না। মানুষের মতো কথা বলে আমি কিন্তু তোমাকে খাট ঠাকা দিয়ে বের করে দেবো। এই মন্দির সব পবিত্র এবারে সম্মানে অতিথি আর আমরা বুঝে বাড়ির করে ভেঙে দিচ্ছি। তাই একটা বাড়ির কুকুর বাইরের একটা কুকুর বাড়িতে কেউ কেউ করলে তাকে তাড়ানোর অধিকার আমাদের নেই। শুনুন মা, কোনো ভদ্রলোকের বাড়ি যদি কোনো ভদ্র অতিথি আসে তার যোগ্য সম্মান সে নিশ্চয়ই পাবে, কিন্তু কোনো ভদ্রবেশী ছোট লোক চকচকে পোশাক পরে বাড়িতে এলে তার কোনো ঠাঁই হবে না। মনে রাখবেন চলে এসেছে তোমার কোথাও পেলে মেজমতির প্রধান প্রতিধ্বনি নিশ্চয়। তুই কি মনে করেছিস তোরা সকলে মিলে আমার স্ত্রীকে অপমান করবে, আমি তার মুখ বুঝে সহ্য করবো? তাছাড়া আজ প্রথম দিন দোড়ায় বাড়ির নতুন বউ, তাই কিছু বললাম না, কিন্তু দ্বিতীয়বারে ভুল হয়ে এই বাড়িতে শুরু হয়ে একটা নতুন পুরুষ থাকবে। সুদীপ, সুদীপ বাবা, সুদীপ, ও কথা তুমি কিছু মনে করো না বাবা, তুমি তো সবই বুঝতে পারছো। ও, আমি যে প্রদীপের বন্ধু, তাই মা ওই সহ্য শক্তিটা আমি ওর কাছ থেকে চেয়েছিলাম। তুমি এখানে একটু বসো বাবা, আমি তোমাকে চট করে একটু চা করে নিয়ে আসি। কেমন কেমন আছো বলিস বল প্রদীপ? রাখালে তো এখন পুরোপুরি সুস্থ। তাহলে জানবি আমিও সুস্থ। কারণ আমার এই মাথার যন্ত্রণাটা আঘাতের জন্য নয় পবিত্র, ও রাখার জন্য। আরে প্রদীপ তুই প্রদীপ বাবু, আমার কিছু এই সংসারে কারো এতটুকু বলে ক্ষতি হবে না রে। কিন্তু রাখার বা যদি কিছু একটা হয়ে যেত তাহলে ওর সংসারটা যে ভেসে যেত রে পবিত্র, ওর সংসারটা যে ভেসে যেত। প্রদীপ বাবু, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? ভেতরে আসুন। আসতে পারি যদি আপনি আমাকে ক্ষমা করে দেন। রাখালরা সুস্থ হয়ে ওঠে কারণ আর আপনার জমিদারে এই নিন, আমার এই ছোট্ট উপহার। মাননীয় ভদ্রমন্ডলী, বাস্তব স্বপ্নের বুদবুদ আজ বাস্তবতার আকাশ থেকে বিন্দু বিন্দু বাড়ি হয়ে ঝরে পড়লো রুক্ষ বস্তর হয়ে শুষ্ক মরুভূমির বুকে। দেখ, এক শুধুমাত্র কবির কল্পনায় সম্ভব, কিন্তু যা আপনাদের সামনে এখন প্রবহমান। ভাবছি শরতে মেঘ মুক্ত আকাশে কেমন করে এক টুকরো মেঘ ভেসে এলো। হ্যাঁ, সেই সঙ্গেই চেষ্টা করে দেখছিলাম এই কুটির সামাজিক দর্পণে মনে মনে তর্পণ করা এই পাশাপাশি দুটি চরিত্রকে বসিয়ে একটা নব মেঘদূত রচনা করা যায় কিনা। চলি পাগল না হলে তাই পাগল তো হবে। আপনার মতো বন্ধু পেলে সবাই তো পাগল হতে চাইবে। তাহলে আমি হ্যাঁ, পাগলই না হলে আমি কি এতদূর ছুটে আসতে পারি? কিন্তু আমার একটা অনুরোধ রাখবেন প্রদীপ বাবু। বলুন। না মানে কাল পার্কে আপনি আমার সঙ্গে একটা দেখা করবেন। দেখা করবো, কিন্তু কেন? সব জ্ঞানের উত্তর আমি আপনাকে শিখিয়ে দেবো। আজ তাহলে আমি আসি। এই যে লাটের বাদশা, আমি কখন থেকে
পিড়িতে লোক নিয়ে হই হুল্লোড় করে যাচ্ছ, এদিকে যে তোমাকে বাসনগুলো মেজে দিতে বলেছিলাম, এখনো মাজা হয়নি কেন শুনি? বাসনগুলো তার এক্ষুনি ব্যবহারের জন্য প্রয়োজন হচ্ছে না বৌদি, তাই একটু পরে। কেন কেন একটু পরে কেন শুনি? হ্যাঁ, আরে বাড়ির কাজ ফেলে রেখে বাইরে লোক নিয়ে তুমি তুমি হই হুল্লোড় করবে আর বাসনগুলো মেজে দিতে তোমার ভার বোঝা মনে হয় বুঝি? তুমি বাড়িরও কাজ করবে না আর বাইরে থেকে একটা পয়সাও রোজগার করে আনা মুরদ নেই, অথচ বাড়িতে বসে দুবেলা অন্ন ধ্বংস করতে তোমার লজ্জা করে না? আমি যদি হতাম তাহলে গলায় দড়ি দিয়ে মরতাম, বুঝলে? দাও বৌদি দাও, তাই আমারও তো গলায় দড়ি দিতে ইচ্ছে করে, কিন্তু দড়ি কেনার পয়সা পাই কোথায়? ওই দাম কি 10 টাকা, দড়ি কিনে আনি। ওই দাও। তুমি যে পয়সা দেবে না সেটা আমি ভালো করেই জানি, কারণ তুমি যে কথাগুলো ওই মেজো বৌদির হয়ে বলছো তা বুঝতে আমার বাকি নেই। ওর মন ভেঙে না কথা বলে কোনো লাভ নেই। যত সব সমাজে জঞ্জাল। এ কি? আপনি এখনো জাননি? চলে গেলে আপনার হৃদয় সহ্য শক্তির গভীরতা আমি হৃদয় দিয়ে কি করে অনুভব করতে পারতাম আপনি সহ্য করেন কি করে পরিবাবু? আমি নয় শিখা দেবী, করতে হয়, কারণ অসীম সহ্য শক্তি ছাড়া বেকার ভাই যে তার চাকরিজীবী দাদা কিংবা ভাইয়ের বাড়িতে বসবাস করতে পারে না। পরিবাবু আমি আমার দাদার কথা মতো এখানে এসেছিলাম আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে, কিন্তু এখানে এসে যা দেখলাম তাকে নুনের পুতুল হয়ে সাগরে ডুব দেওয়ার সাহস আমার না দেখানোই ভালো। হ্যাঁ যাক সেসব কথা, আপনি তাহলে কাল পাল্টে দেখা করবেন, আমি তাহলে আজ আসি, কেমন? বেকারের এই দুর্বিষহ জ্বালা যেন সহ্যের সীমা অতিক্রম করছে। আর আমি এও বুঝতে পারছি যে আমি যদি একটা চাকরি জোগাড় করতে না পারি তাহলে আমার বাবা মার অবস্থা আরো করুণ হয়ে যাবে। তাই যে কোনো একটা চাকরি আমার চাই, প্রয়োজন হলে মোট বইব, জুতো সেলাই পর্যন্ত করব। তাতে কি হয়েছে? বলি তাতে কি হয়েছে? আমি বেকার বান্ধবের ছেলে, সংসারের একটু কাজ করবে তো। সংসারে একটু কাজ করা আর ছোট কাজ করা একই জিনিস নয় বলতে। দেখো যুক্তি দিয়ে তুমি আমাকে বড় বড় শোনাতে পারবে না, বুঝেছো? বেশি যুক্তি দিও না। তুমি রোজগার করো ঠিকই, কিন্তু সংসারটা চালাতে হয় আমাকে। আমি বলতে ঘৃণা করা লাগে সংসারে মানে দুটো বড় অধিকার তোমার আমি দিনি। অধিকার কে কাকে দেয়? শীতের যোগ্যতায় অধিকার অর্জন করতে হয়, বুঝলে? তাহলে এবার স্টেশন প্রথমে কিনিকে জিজ্ঞাসা করতে হতো দাও ঘটনা করে মাকে ভাত খেয়েছিল জানি না। রাস্তায় যাবে মোবাইল দিয়ে বলে বলবো এই কথা তুমি জিজ্ঞাসা করো। মুক্তি শোনো শোনো, আমি তোমার মায়ের বিনাবাদী নই, বুঝলেন? যে দিন রাত তোমার মায়ের পায়ে ছেড়ে আমাকে সেবা করতে হবে। শোনো, তাছাড়া আমি তো একা বলবো, এবারে তার বউ আছে, তারা দায়িত্ব নেই। আরে শোনো, তাছাড়া তোমার মা আমাকে এক্সট্রা কিছু দিয়ে রাখেনি, যার জন্য সব দায়িত্ব আমাকেই নিতে হবে। জি মুক্তি জি এত মিস তোমার মহাবতী কি বলে আমি নিস, কিন্তু তোমার মানুষ মনে আমাকে দিয়ে রেখেছে। আমি এর উপহার দিয়েছি বৌমা, যা মেয়েদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। শোনার বাবা, ওই একই রেখো বাজিয়ে আমি বলবো আপনাদের জানেন আমি এই বাজারে এখন সম্পূর্ণ অচল। শুনে যা দেখে কেউ আর আপনাকে হাত তালি দেবে না বাবা, হাত তালি দেবে না। যত সব আপনার মনের বেদনা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু বিশ্বাস করুন আমি বড় অসহায়। বিশ্বাস তোকে করছি না জয়দী, তারপরে এই সংসারে তোর অবদান আমি অস্বীকার করছি। তবে বৌমানে চাই
তোর তাই করেছি বলে মনে করি। না বাবা না, তা হয় না, হতে পারে না। আপনার বউ চাই এই সংসার থেকে আলাদা হয়ে যেতে, এই তো হ্যাঁ বাবা, আমার মায়ের টাকায় সংসার চলছে, এটার বউকে আমি সহ্য করতে পারবো না। তাই আমার বউ আপনাদের অপমান করে। সেই জন্য তো বলছি বাবা, তুই বৌমাকে নিয়ে আলাদা হয়ে যা। না বাবা না, আমি কিছুতেই পারবো না। পারতে যে তোকে হবে বাবা। আমি জানি তুই আমার কথা অবাধ্য কোনোদিন হোসনি। কিন্তু আর হবো, আপনার বউয়ের অবস্থা হয়ে আমাকে যদি বড় করে দিতে হয়, আমি তাই যাবো। তবু আপনার কথা মেনে নিয়ে আলাদা হতে আমি পারবো না। যদি তোর শ্বশুর তার মেয়ের সুবাসের দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছে, তার ভালো মন্দ তোর উপর নির্ভরশীল, তা কি অবাক করলে কিচ্ছু যায় আসে না বাবা, কারণ তার অন্যায় আপনারকে মেনে নিয়ে একটা একার বউয়ের সুখের সংসারকে ভেঙে টুকরো টুকরো করার শিক্ষা আমি পাইনি। তাই তাই আপনার পরামর্শ থেকে আমাকে দূরে ফেলে দেবেন না বাবা, দূরে ফেলে দেবেন না। হয়ে যাওয়াজি তোকে তোকে আমি কি করে বুঝাবো যে এই জগতে কোনো বাবা চায় না তার সন্তান আলাদা হয়ে যায়, সংসার ভেঙে শ্মশানে পরিণত হোক। আর এই শ্মশানের মাঝে বসে আমার মতো হতভাগ্য আমার হাহাকার করলো, হাহাকার করলো। আমি হারবো না, শিক্ষা কোনোদিন হারে না, আর সত্যের পদবি কোনোদিন নেবে না। আমার এই পেনশনের টাকা দিয়ে আমি খুলবো এক নতুন চেতনার বাসা। কিন্তু পেনশন কবে পাবো, কোথায় পাবো? ও জনতা সরকার, তোমরা দয়া করে
আমার এই টেনশনটা চালু করে দিন। আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও।